সো আমরা শুরু করছি এই কোর্সের আজকে আগে যেহেতু দুটো ক্লাস হয়েছে, যেহেতু এগুলি রেকর্ড হয়নি, সেই হিসাবে আমরা আজকে আর কি প্রথম ক্লাস হিসাবে করছি। কোর্স হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার, মানে অর্গানাইজেশনের মধ্যে ইন্টার অর্গানাইজেশন অথবা একটি অর্গানাইজেশনের মধ্যে যে পার্সনসরা থাকে তাদের মধ্যেকার ব্যবহারগুলি কেমন হওয়া উচিত সেই সব বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। তো আপনারা ক্লাস নোট দেখতে পাচ্ছেন। থিওরিটিক্যাল ডিসকাশন পুরোটাই, এখানে কোনো প্র্যাকটিক্যাল বা ল্যাব বেসড কোনো ওয়ার্ক নেই। ফার্স্ট, অর্গানাইজেশন কি? অর্গানাইজেশন হচ্ছে একটা স্ট্রাকচার ইনস্টিটিউট। সেই ইনস্টিটিউটের সাইজটা ছোট বড় বিভিন্ন রকম হতেই পারে। এখন সব ক্ষেত্রে আবার ইনস্টিটিউট বলাটাও ঠিক না, কারণ ধরেন যে একটা ছোট দোকান যেখানে ৩-৪ জন লোক কাজ করে, ঠিক আছে, একজন ম্যানেজার থাকতে পারে, দুজন সেলসম্যান থাকতে পারে, ওইটাও ওয়ান কাইন্ড অফ অর্গানাইজেশন। আমরা বেসিক্যালি অর্গানাইজেশন বলতে ইন্ডাস্ট্রিজগুলি বা বিভিন্ন কর্পোরেট অফিস অথবা হচ্ছে এরকম এডুকেশনাল ইনস্টিটিউটস, এইগুলিকে সাধারণভাবে বুঝে থাকি। ব্যাপক অর্থে এইগুলি ছাড়াও ওই যে বললাম যে ছোট একটা দোকান থেকে শুরু করে মাঝারি বড় সবকিছুই যার যার লেভেলের অর্গানাইজেশন। তো যদি আমরা আজকে ডেফিনেশন করবো what are the definitions of this organizational behavior, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অর্গানাইজেশন বিহেভিয়ার ইজ a field of study focused on understanding, predicting and managing human behavior in organizational setting। কি হচ্ছে আমাদের এটা একটা স্টাডি, যে স্টাডিতে মেইনলি ফোকাস করা হয় আন্ডারস্ট্যান্ডিং, প্রেডিক্টিং এন্ড ম্যানেজিং দ্য হিউম্যান বিহেভিয়ার। হিউম্যান বিহেভিয়ারটা কেমন আমরা করি এবং কেমন হওয়া উচিত তার কিছু রুলস আছে, সেই বিষয়গুলিকে নিয়ে যে ডিটেইল স্টাডি সেটা হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার। And it combines elements of psychology, sociology, anthropology and management to explore how individuals and groups interact within an organization. Each individual মানে হচ্ছে আমরা each person, প্রত্যেকটা আলাদা আলাদা ব্যক্তি তার অর্গানাইজেশনের সাথে কিভাবে আমরা কি করি, এই যে আপনার এই পয়েন্টগুলি তাদের এলিমেন্টস অফ সাইকোলজি, সোসিওলজি, অ্যানথ্রোপোলজি এন্ড ম্যানেজমেন্ট। তো আপনারা সাইকোলজি, সোসিওলজি তো জানেন, অ্যানথ্রোপোলজি কি জানেন? অ্যানথ্রোপোলজি হচ্ছে নৃবিজ্ঞান বাংলা অর্থ, যেটার মধ্যে মানুষের ব্যবহার নিয়ে, মানুষকে নিয়ে গবেষণা করা হয়। সাইকোলজিতে যেমন আমরা জানি যে সাইকোলজিতে হিউম্যান বিহেভিয়ারকে নিয়ে আলোচনা করা হয় থাকে, তাই না? সোসিওলজি হচ্ছে সমাজ বিজ্ঞান, যেখানে সমাজের ভিতরে কারা, আমরা তো মানুষজনদের নিয়েই তো সমাজ। সেম ভাবে অ্যানথ্রোপোলজিটা হচ্ছে নৃবিজ্ঞান, যেখানে হিউম্যান বিহেভিয়ার নিয়ে স্টাডি করা হয়। এবং হচ্ছে ম্যানেজমেন্ট, যে পিপলসরা আছে, একটা ফ্যামিলিও একটা অর্গানাইজেশনের এক্সাম্পল হতে পারে। ফ্যামিলিতেও আপনার সুপিরিয়র একজন থাকে, বাবা অথবা মা থাকে, তারপরে বড় ভাইরা, বড় বোন, তারপর ছোট ভাই বোন, বিভিন্ন দেখেন হায়ারার্কি অনুযায়ী একটা অফিসে কি হয়, সিনিয়র বসরা থাকে, তারপরে তার নিচের ম্যানেজারিয়াল পোস্টের বসরা থাকে, তারপরে এক্সিকিউটিভসরা থাকে, এবং একদম নিচের স্টেজে আমাদের দেখা যায় যে সাপোর্ট স্টাফরা থাকে, তাই না? তো সিনিয়র জুনিয়র মেইনটেইন করে যেরকম একটা অর্গানাইজেশন হয়, ফ্যামিলিকেও আমরা এইভাবে সেই সেন্সে একটা অর্গানাইজেশন বলতে পারি। তো এই বিষয়গুলির মধ্যে যেরকম আপনার আসছে, ম্যানেজমেন্টও হচ্ছে একটা পার্ট অফ দিস স্টাডি। মানে ম্যানেজমেন্ট ইজ নট সেন্স অফ মানে হিউম্যান বিহেভিয়ারকে ম্যানেজ করা, মানে আমাদের বিহেভিয়ারগুলিকে ম্যানেজ করার কথা আসছে, অন্য কোনো ম্যানেজমেন্ট না। And this introduction of organizational behavior typically involves understanding its definition, scope, importance and the relationship between organizational behavior, management and psychology.
ফর ইউর কনসেপ্ট যে ফার্স্ট প্যারাটা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য এখন আপনাদের যদি আসবে যে আপনার ডেফিনেশন অফ অর্গানাইজেশন বিহেভিয়ার লিখে, তো সেক্ষেত্রে আমরা বইয়ের ভাষায় 2-3টা ডেফিনেশন দেখবো। কিছু বিজ্ঞ ব্যক্তিরা তারা কিভাবে ডিফাইন করেছে অর্গানাইজেশন বিহেভিয়ারকে সেইটা আমরা এখানে একটু দেখছি। তো দেখেন যে অর্গানাইজেশন বিহেভিয়ার ক্যান বি ডিফাইন্ড অ্যাজ the study of human behavior in organizational setting, the interface between human behavior and the organization and the organization itself. Particularly the study of human behavior in organizational setting, এটুকু একটা পার্ট, the interface between human behavior and the organization, এটা সেকেন্ড পার্ট। এবং থার্ড পার্ট হচ্ছে দ্য অর্গানাইজেশন ইটসেলফ, অর্গানাইজেশন নিজের সাথে নিজে কি বিহেভ করবে। আচ্ছা, অর্গানাইজেশনের নিজের সাথে নিজের বিহেভটা কেমন হতে পারে? আমি আপনাদের সাথে শুরুতেই বলছিলাম এটা ডিসকাশন টাইপের ক্লাস, আপনারা আমার সাথে ডিসকাস করতে হবে। তো এমন কোনো পার্ট না যে আপনাদের জেনারেল নলেজ, জেনারেল সেন্স থেকেই আপনারা অনেক কথা বলতে পারেন, শেয়ার, ঠিক আছে, শেয়ারিং দ্য রিসোর্স, শেয়ারিং দ্য নলেজ। দেখেন যে আমরা এখানে জিনিসটাকে একটু সহজ করার জন্য এই ডেফিনেশন কে দিয়েছে, তার নামটা ওইগুলি কত সালে দিয়েছে, কোথায় দিয়েছে, এইগুলি আর আনিনি, ঠিক আছে, কারণ আমাদের এত কঠিন করতে চাই। একটা টেক্সট বুক আপনাদের সাথে শেয়ার করা হবে অর্গানাইজেশন বিহেভিয়ারের উপরে। আপনার কিছু কিছু টপিক যদি ইন্টারেস্ট ফিল করেন তাহলে ওইখান থেকে আরেকটু ডিটেলসে দেখতে পারেন। হয়তো আমাদের এই কন্টেন্টের মধ্যে থেকে দু একটা টপিক হয়তো আপনার ইন্টারেস্টের হতেই পারে, সেন্টার অফ ইন্টারেস্ট হতেই পারে। সেক্ষেত্রে আপনার ওই বইটা খুবই হচ্ছে ভালো, এটা বিবিএ এবং এমবিএ এই স্টুডেন্টদেরকে করানো হয়। তো সেইখান থেকে আপনারা আরেকটু ডিটেলসে দেখতে পারবেন। যেটা বলছিলাম যে আপনার ডেফিনিশন যখন লিখবেন, ডেফিনিশনের মধ্যে দ্য স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার ইন অর্গানাইজেশনাল সেটিং, অর্গানাইজেশনের সেটিং এক নম্বর পয়েন্ট, মনে রাখার জন্য এইভাবে খেয়াল করবেন যে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, অর্গানাইজেশনাল সেটিং। সেকেন্ড হচ্ছে দ্য ইন্টারফেস বিটুইন হিউম্যান বিহেভিয়ার এন্ড দ্য অর্গানাইজেশন, হিউম্যান তার অর্গানাইজেশনের সাথে কি বিহেভ করছে, আমি এজ এ পার্ট অফ দিস অর্গানাইজেশন, ইউ স্টুডেন্টস আর অলসো পার্ট অফ দিস অর্গানাইজেশন। তো আমার ব্যবহার ইউনিভার্সিটির সাথে কেমন বা আমার অর্গানাইজেশনের সাথে কেমন, আপনাদের বিহেভ কেমন, এবং অর্গানাইজেশন আমার আপনার সাথে কি বিহেভ করছে, এই সব কিছু হচ্ছে এই সেকেন্ড ইস্যুটা। এবং থার্ড হচ্ছে দ্য অর্গানাইজেশন ইটসেলফ, অর্গানাইজেশন নিজের সাথে নিজে কি করছে, মানে আমাদের তো একটা ভিশন আছে, আমাদের কিছু টার্গেটস আছে, গোলস আছে, এবং এইগুলি কিছু রুলসও আছে অফকোর্স। তো এইগুলি আমরা ঠিকমতো মেনটেন করছি কিনা, মানে আমরা মানে দিস অর্গানাইজেশন রিলেটেড যারা আছে, দ্য ফ্যাকাল্টিস অ্যান্ড দ্য স্টুডেন্টস, তাদের সাথে রুলসগুলি ঠিকমতো ইউজ করছে কিনা বা ইমপ্লিমেন্ট করছে কিনা, সেই বিষয়টাও দেখার বিষয়। তার মানে এই সার্বিক সকল বিষয়টা মিলে যে বিহেভিয়ারের রুলসগুলি আসে, সেইটাকে বলা হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার। তো OB examines how employees behave individually and in group. Organization behavior হচ্ছে examine করে how employees behave individually and in groups, and it analyzes how organizations can use this understanding to create more effective and positive work environment. Key elements of the organization behavior include individual attributes, group dynamics, and organizational culture that impact productivity, job satisfaction, and overall workplace harmony. আমরা যে যেটা বলছিলাম, মানে যে বোল্ড করে যে দুটো লাইন লেখা আছে, ওইটাকে একটু ভেঙে বলা হচ্ছে যে আপনারা একটু খেয়াল করেন। তো মানে শুরুতেই বলেছি যে খুব বেশি পড়া নাই, যে দেখেন এক দেড় পেজ, তো কন্টেন্ট অল্প, কিন্তু সেটাকে একটু ফোকাস করেন। সাবজেক্টটা আমাদের একটা কম্পালসারি সাবজেক্ট, এটা কিন্তু অপশনাল না। তো কম্পালসারি সাবজেক্ট কখন করা হয়, যখন ওই সাবজেক্টের গুরুত্ব থাকে। তো এই সাবজেক্টে আমরা বলতে পারেন যে স্যার আমরা তো ইঞ্জিনিয়ার হবো,
আমরা তো পড়তেছি সায়েন্স লাইনে, আমাদের অর্গানাইজেশন বিহেভিয়ার বা আর্টসের সাবজেক্ট মানে কমার্সের সাবজেক্ট কি দরকার? দরকার আছে দেখেই নীতি নির্ধারক যারা যারা শিক্ষাবিদ পণ্ডিত ব্যক্তি তারাই তো এইগুলিকে নির্ধারণ করেছে যে কোন কোন সাবজেক্ট পড়তে হবে, ইউনিভার্সিটির একটা ডিগ্রি পেতে গেলে কোন কোন সাবজেক্ট পড়তে হবে। আপনার শুধু না, এখানে ইউনিভার্সিটিতে যত স্টুডেন্ট আছে সবাইকে কিছু কমন সাবজেক্ট পড়তে হয়। ডিপার্টমেন্ট এখানে কোনো ইস্যু না, যেমন আপনারা আর্টস অফ প্রেজেন্টেশন করেছেন বা করবেন, হ্যাঁ সেটাই করেছেন বা করবেন যেটাই হোক, সেরকম অর্গানাইজেশন বিহেভিয়ার, তারপর প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, এই টাইপের সাবজেক্টগুলিকে ইনক্লুড করা হয়েছে সব টাইপের কোর্সের মধ্যে। মানে যারা আপনি বিএ করেন, বিকম করেন আর বিএসসি করেন, এগুলির গুরুত্ব আছে। সেই গুরুত্বটাকে আমরা যতটুকু আপনাদের উপরে কম চাপ দিয়ে করানো যায় সেটা মাথায় রেখে এই শর্ট ভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা ডেফিনেশন ব্যাপারটা মোটামুটি বুঝলাম। এখন আসেন যে স্কোপ অফ অর্গানাইজেশন, স্কোপ গুলি কি কি? এটা দেখেন যে স্কোপ অফ ওবি encompasses various level of analysis। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেল, গ্রুপ লেভেল, হচ্ছে অর্গানাইজেশন লেভেল, তিনটা লেভেলই আছে। তো ইন্ডিভিজুয়াল লেভেলে কি দেখেন যে ইন্ডিভিজুয়াল পারসন যে বিহেভটা করছেন সেই বিষয়টাকে এখানে বলা হচ্ছে যে দেখেন যে স্টাডিজ পার্সোনালিটি, মোটিভেশন, পারসেপশন, ভ্যালুস এন্ড লার্নিং, এইগুলি আসছে ইন্ডিভিজুয়াল লেভেলের মধ্যে। ফর এক্সাম্পল, ইট এক্সপ্লোর হাউ পার্সোনাল অ্যাট্রিবিউট এন্ড বিলিফ ইনফ্লুয়েন্স এন্ড এমপ্লয়িজ প্রোডাক্টিভিটি এন্ড জব স্যাটিসফ্যাকশন। জব স্যাটিসফ্যাকশন যদি না থাকে তাহলে তো আমরা মানে আমাদের ওয়ার্ক স্যাটিসফ্যাকশন আপনাদের ক্ষেত্রে বলতে পারেন। আপনার যদি এই বিষয় পড়ে ভালো না লাগে তাহলে আপনাকে পড়তে ভালো লাগবে না। আমার যদি এই কাজ করতে ভালো না লাগে তাহলে আমি এই কাজে আগ্রহ পাবো না, আনন্দ পাবো না। আমি যখনই কোনো কাজে আনন্দ পাবো না তখন সেটা আমার কাছে বোরিং হয়ে যাবে। তো আগ্রহ আনতে হবে। আপনি যে কাজটাই করেন সেটাই আইদার করেন অথবা না করেন। যদি করেন তাহলে মনোযোগ দিয়ে করেন। আর যদি দেখেন যে আপনার ভালো লাগছে না, তারপরে কিছু কম্পালসারি ওয়ার্ক আছে, তাই না? আমাদের প্রতিদিনের জীবনে অনেক কিছু, এই রাস্তাঘাটের জ্যাম, এই ঠেলে ভালো লাগে না, ঠিক আছে, পাবলিক ট্রান্সপোর্টে চড়তে ভালো লাগে না, তারপরে আমাদেরকে বাধ্য হয়ে করতে হয়। এই ভার্সিটিতে ক্লাস করতে ভালো লাগে না, কে এত ক্লাস করে? আমাদের টুকটাক কিছু প্র্যাকটিক্যাল করান, তারপরে সময় হয়ে গেলে ডিগ্রিটা দিয়ে দেন, তাহলে ভালো হয় না? কেন এত থিওরি করবো? এইগুলি হচ্ছে আপনার এই ইন্ডিভিজুয়াল লেভেলের অর্গানাইজেশনাল বিহেভিয়ার, যেখানে বলছেন যে কি স্টাডিজ, এখানে আসছে আপনার এখানে মানে পার্সোনালিটি, মোটিভেশন, পারসেপশন, ভ্যালুস এন্ড লার্নিং, এই বিষয়গুলি আপনার আসছে একটা ইন্ডিভিজুয়াল পার্সনের এই বিষয়গুলিকে নিয়ে চিন্তা করে। যেখানে এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে ইট এক্সপ্লোরস হাউ পার্সোনাল অ্যাট্রিবিউটস এন্ড বিলিফস ইনফ্লুয়েন্স এন্ড এমপ্লয়িজ প্রোডাক্টিভিটি এন্ড জব স্যাটিসফ্যাকশন। আচ্ছা, এমপ্লয়িজ এর কথা যখন আসছে, আপনারা স্যাটিসফ্যাকশন যদি না থাকে তাহলে সেই প্রোডাকশনও কিন্তু ভালো হয় না। তো আপনার যে কোনো ফ্যাক্টরিতে দেখবেন যে মোটিভেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মোটিভেশনটা করার জন্য অনেক রকম ভাবে ইনসেন্টিভ অ্যাপ্লাই করা হয়ে থাকে। ইনসেন্টিভগুলি কেমন? ইনসেন্টিভ মানে হচ্ছে যে আপনি যা আপনার রেগুলার পাওয়ার কথা তার থেকেও কিছু অতিরিক্ত বোনাস। তো আপনার ধরেন পরীক্ষাটা মোটামুটি হয়েছে, আপনি পাইছেন, মনে করেন যাই হোক পরীক্ষা তো যা দিছি কোনো রকমে 55-60-এর বেশি হবে না, কিন্তু পরীক্ষার পরে মার্ক পেয়ে দেখলেন যে আপনি 70 পাইছেন, তাহলে আপনি খুশি হয়ে যাবেন না? যেখানে আপনার এক্সপেকটেশন ছিল আমি যে পরীক্ষা দিছি এর বেশি পাওয়ার কথা না, এই মার্কে বেশি, তার চেয়ে যখন আপনি বেশি পেয়ে যান তখন আমাদের স্যাটিসফ্যাকশন চলে আসে। এমপ্লয়িজের ক্ষেত্রে যেটা হয়, আপনার কাজের মূল্যায়ন হতে হবে। আপনার কাজের যদি মূল্যায়ন না হয় সেক্ষেত্রে আপনি মজা পাবেন না।
দেখা যাচ্ছে যে একই কাজ ফ্যাক্টরিতে সবাই করছে, সবাই করলেও সবার প্রোডাকশন লেভেলে সমান প্রোডাকশন হচ্ছে না, সবার ইউনিটে সমান প্রোডাকশন হচ্ছে না। তাদের যে সুপারভাইজার আছে বা ম্যানেজার আছে, সে তো দেখছে যে কে কতটুকু করেছে, এফোর্ট লেভেল কার কতটুকু, এফোর্ট থেকেই তো আমার আউটপুটটা আসে। না আপনার ক্লাসে সবাই আছেন, সবাই ক্লাস করছেন, সবাই দেখছেন, মোটামুটি ধরে নিলাম যে সবাই নিয়মিত আসেন, পরীক্ষাও সময় তো আপনাদের যে স্টাডি বা আপনাদের কনসেন্ট্রেশন, আপনার ফোকাস, এটার উপরে ডিপেন্ড করে না আপনারা শেখাটা আসবে। কতটুকু ভালো শিখলেন সেটা ফোকাস করতে পারবেন আপনার কনসেন্ট্রেশনের উপরে। আপনি যদি মনোযোগী না হন তাহলে, বা আপনার যদি ভালো না লাগে, মনোযোগটা আসবে না। আর মনোযোগী যদি না হন তাহলে আপনি সেই বিষয়টাকে নিতে চাইবেন না, মানে আত্মস্থ করা বা নিজেকে ট্রেন্ড আপ করা, সেটা করতে চাইবেন না। আচ্ছা, ইন্ডিভিজুয়াল লেভেলটা আমরা বুঝলাম। এবং গ্রুপ লেভেলে আসেন, যে ফোকাস অন গ্রুপ ডাইনামিক্স, কমিউনিকেশন, টিম ওয়ার্ক, লিডারশিপ, কনফ্লিক্ট অ্যান্ড পাওয়ার। এই বিষয়গুলি আসে গ্রুপ লেভেলে। মানে অনেক সময় আছে না যে আমরা গ্রুপ ওয়ার্ক, একটা টিম হয়ে কাজ করে। মনে করেন আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করছেন, আপনার একটা টিম আছে, আপনি একা তো যখন ছোটখাটো সফটওয়্যার হয় একজন করা যায়, কিন্তু যখন একটু লার্জ স্কেলের কোনো সফটওয়্যার হয় আপনাদেরকে কি করতে হয় যে একটা গ্রুপ থাকে, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কাজ করে, তারপরে সবগুলি মডিউলকে প্রজেক্ট ম্যানেজার একত্রিত করে কমপ্লিট সফটওয়্যারটাকে দাঁড় করায়, তাই না? তাহলে প্রত্যেকে আলাদা আলাদা মডিউল নিয়ে কাজ করি। এখন এই গ্রুপ লেভেলের মধ্যে আপনার যদি আপনার কাজের এফোর্টটুকু যদি আপনি ঠিকমতো না দেন, তাহলে এটা অটোমেটিক্যালি আইডেন্টিফাই হয়ে যায় যে আপনি অংশটুকু আপনি ঠিকমতো করেননি। টোটাল জিনিসটা তো ইন্টিগ্রেট হবে একসাথে। ইন্টিগ্রেট হওয়ার পরে যখন আপনার অংশটুকু ঠিকমতো ফাংশনালিটি কাজ করবে না, তখনই বোঝা যাবে যে আপনার কাজের মধ্যে ল্যাকিংস আছে। তো এখানে আমরা গ্রুপ ডাইনামিক্স, কমিউনিকেশন, একে অপরের সাথে আমরা এইগুলি নিয়ে আরো ডিটেলস মানে আলোচনা আসবে। এখন ওই সংক্ষিপ্ত আকারে যেটা আমরা দেখছি সেটুকু দেখেন। গ্রুপ ডাইনামিক্স, কমিউনিকেশন, টিম ওয়ার্ক, লিডারশিপ, কনফ্লিক্ট অ্যান্ড পাওয়ার, এই বিষয়গুলি আসে এখানে। ইট হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং হাউ টিম ওয়ার্ক টুগেদার, হাউ গ্রুপ নর্মস অ্যান্ড রোলস ফর্ম, and how this affect group performance. এই সবকিছু মিলে আপনার একটা গ্রুপের পারফরম্যান্স ডিপেন্ড করছে তো গ্রুপের প্রত্যেক ইন্ডিভিজুয়ালের উপরে। সবার পারফরম্যান্সকে একত্রিত করে সমষ্টিগত যে পারফরম্যান্স, সেটাই তো গ্রুপ পারফরম্যান্স হয়। তাহলে একজনের পারফরম্যান্স যদি কম থাকে, ওই সাইডটা একটু ডাউন হয়ে যায় না? যেমনটা যে আপনাদেরকে বললাম যে একটা মডিউল যদি ঠিকমতো কাজ না করে, ওই মডিউলটার সাথে ইন্টিগ্রেট হয়ে যে ফাংশনগুলি আছে সেই ফাংশনগুলি তখন ঠিকমতো কাজ করে না। তাহলে ওই ফাংশন, একটা সাইডের ফাংশনগুলি যখন ঠিকমতো কাজ করে না, তখন পুরো সফটওয়্যারটাই, তার মানে পুরো গ্রুপটাই এর পারফরম্যান্সটা ডাউন হয়ে যায়। এইগুলিকে আবার মনিটরিং করার জন্য নিশ্চয়ই যেমন প্রজেক্টের ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজার থাকে, রিয়েল লাইফের ক্ষেত্রে এক্সিকিউটিভদের যার যার টিম সুপারভাইজার অথবা ম্যানেজার যেটাই বলেন সেটা থাকে। আচ্ছা, আর দেখেন যে অর্গানাইজেশন লেভেল, তিনটাই লেভেল, একটা ছিল ইন্ডিভিজুয়াল লেভেল, একটা গ্রুপ লেভেল, আর একটা হচ্ছে অর্গানাইজেশনাল লেভেল, যেটা এক্সামিনস দ্য অর্গানাইজেশনস কালচার, স্ট্রাকচার, পলিসিস এন্ড ওভারঅল এনভায়রনমেন্ট। মানে ওই বিভিন্ন অর্গানাইজেশনের কালচার কিন্তু বিভিন্ন রকম হয়, তাই না? যে সব অর্গানাইজেশন তার এমপ্লয়ীদের সাথে একরকম বিহেভ করে না। এগুলিরও ডিটেলস আছে প্রত্যেকটা বিষয়ে, আরো নেক্সটের যে ক্লাসগুলি আছে আরেকটু ডিটেলসে সেইখানে আসবে। অর্গানাইজেশনাল কালচার এন্ড ক্লাইমেট, ওইটা একটা দিনের ডিসকাশন আছে, সেখানে আপনারা এগুলো আরো ভালো করে ডিসকাস পাবেন। তো স্ট্রাকচার, অর্গানাইজেশনের বিভিন্ন রকম স্ট্রাকচার আছে। কিছু কিছু অর্গানাইজেশন হতে পারে যে মেন চেয়ারম্যান যা বলে সেটাই হয়। কিছু কিছু অর্গানাইজেশন এরকম আছে বোর্ড অফ ডিরেক্টরস যা ডিসিশন দেয়। আবার কিছু কিছু অর্গানাইজেশন এরকম আছে যে আরো বেশি মেম্বার বা স্টেক হোল্ডার, তাদের মতামতের ভিত্তিতে একটা ডিসিশন নেওয়া হয়। এখানে আর আছে পলিসিস আছে বিভিন্ন। দেখেন স্ট্রাকচার পর পলিসি, অর্গানাইজেশন, প্রত্যেকটা অর্গানাইজেশনের লিখিত কিছু পলিসিস থাকে।
এই পলিসিগুলি আপনাদের ওই যে অর্গানাইজেশন বিহেভিয়ার বুক থেকে ডিটেইল স্টাডি পাবেন, বাট আমরা অত ডিটেইলসে যাচ্ছি না। ডিফারেন্ট পলিসির উপর বেস করে যে আমাদের এই অর্গানাইজেশনটা আমরা কোন রুলস ফলো করে চালাবো, দ্যাট আর দ্য পলিসিস অ্যান্ড ওভারঅল এনভায়রনমেন্ট এবং সার্বিক সকল পরিস্থিতি, দ্যাট মিনস ওয়ার্ক এনভায়রনমেন্ট। যেমন দেখেন, মনে করেন যে একটা ক্লাসরুমে আপনারা ক্লাস করছেন, ক্লাসরুমে যদি পর্যাপ্ত আলো না থাকে, পর্যাপ্ত হচ্ছে এসি ফ্যাসিলিটি থাকলে এসি বা ফ্যান থাকলে ফ্যান যদি পর্যাপ্ত না থাকে, তাহলে সেই ক্লাসের এনভায়রনমেন্টে আপনাদেরও কিন্তু ক্লাস করে ভালো লাগবে না। তার মানে ওয়ার্কের এনভায়রনমেন্ট আপনি দেখবেন যে অনেক অফিসে সুন্দর একটা পরিবেশ আছে, একটা সাইড দিয়ে সানলাইট আসছে, কিছু যে ন্যাচারাল ট্রি আছে, ট্রি থাকে, ওয়ার্ক ডেস্কগুলি সব এক লাইনে এরকম না সাজিয়ে বরং বিভিন্ন স্ট্রাকচারে সাজানো হয়ে থাকে। তো এইগুলি কেন? আপনারা তো কাজ করবে তো সেই ব্যক্তি ডেস্কে বসে, তো ব্যক্তি যদি ডেস্কে বসে কাজ করে, আমি একটা বক্স টাইপের ঘরের মধ্যে লাইন দিয়ে কিছু ডেস্ক দিলাম আর কিছু ভালো কিছু মানুষকে নিয়ে আসলাম যারা এখানে কাজ করতে পারে, এই কাজে যারা অভিজ্ঞ, এক্সপেরিয়েন্সড এবং নলেজেবল। সেখানে যতটা আউটপুট পাওয়া যাবে ওই মানুষগুলিকেই যদি আপনি একটা যে ডিফারেন্ট পরিবেশ, যেটা কথা একটু আগে বলছিলাম যে একটা সুন্দর ওয়ার্ক এনভায়রনমেন্টে রাখে কাজ করতে দেন, নিশ্চয়ই কাজের আউটপুটের ডিফারেন্সটা পাওয়া যাবে। তো এখানে এই জন্য বলা হচ্ছে যে ওভারঅল এনভায়রনমেন্টটাও একটা অর্গানাইজেশনের ওভারঅল এনভায়রনমেন্টটাও আপনার ডিফার করে। অর্গানাইজেশন লেভেল অ্যানালাইসিস ইনক্লুডস চেঞ্জ ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট and organizational culture which shapes employees' behavior and affects organizational performance. লাস্ট লাইনটা খেয়াল করেন যে আমরা কি বলছিলাম যে organizational development এবং organizational culture which shapes the employees' behavior and affect the organizational performance. তো আপনার ম্যানেজার যদি আপনার সাথে সবসময় কড়া ভাষায় কথা বলে, কাজের বাইরে কোনো কথা না বলে, একটা এনভায়রনমেন্ট হতে পারে, ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট হতে পারে যে ম্যানেজার ইজ ভেরি ফ্রেন্ডলি, আপনার থেকে কাজ ঠিকই বুঝে নিচ্ছে কিন্তু আপনার সাথে খুব ফ্রেন্ডলি কথাবার্তা বলছে, আপনাকে রিল্যাক্স টাইম দিচ্ছে, আপনি কাজের ফাঁকে একটু টি কর্নারে যেতে পারছেন, আপনি প্রয়োজনে নিজের পার্সোনাল কাজ থাকলে 1-8 ঘন্টা সেরে আসতে পারছেন। তো ডিফার করে আপনার কিন্তু দিন শেষে টার্গেট হচ্ছে যে আপনাকে মনে করেন যে কাজ হচ্ছে 100 লাইন লেখা, 100 লাইন কোড করতে হবে আজকে। তো এই 100 লাইন কোডকে আপনি প্রেশারাইজ করেও করাতে পারেন, আবার রিল্যাক্স এনভায়রনমেন্টে করাতে পারেন। আমার এমপ্লয়িকে আমি বললাম যে ভাই তোমার কাজ আজকে এতটুকু, তুমি যা করো, তুমি 10 মিনিট আড্ডা দাও, 5 মিনিট চা খাও, 10 মিনিট বাইরে থেকে ঘুরে আসো, যাই করো, আমার এই কাজটুকু আজকে হওয়া চাই। এটা এক ধরনের রুল হতে পারে। আরেক ধরনের রুল হতে পারে স্ট্রিক্ট, তুমি কোনো দিক তাকাতে পারবা না, এখানে বসে থাকবা, তুমি 9টায় ঢুকবা, 5টার মধ্যে এখানে বসে থাকবা, 100 লাইন কাজ তো করবাই, কাজ করা হয়ে গেলেও বসে থাকতে হবে, তুমি উঠতে পারবা না, 5টা বাজার আগে তুমি এই তোমার টেবিল থেকে উঠতে পারবা না, স্ট্রিক্ট রুল। সেরকমও হতে পারে। তো স্যাটিসফ্যাকশনটা কখন আসে? স্যাটিসফ্যাকশনটা আসে তখনই যে ফ্লেক্সিবিলিটি যখন পাওয়া যায়। গুড। Through these levels, OB seeks to address issues such as job satisfaction, innovation, conflict resolution, leadership effectiveness, and organizational change. আপনারা দেখতেই পাচ্ছেন যে এই প্লিজ একটু খেয়াল করেন। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্স অফ অর্গানাইজেশন বিহেভিয়ার। ওবির ইম্পর্টেন্সটা কি? তো দা স্টাডি অফ মানে অর্গানাইজেশন বিহেভিয়ারটা কি ছিল আমাদের? তাহলে আমরা ফার্স্টে ডেফিনেশনে দেখছিলাম যে দেখেন এই যে শুরুতে যে ডেফিনেশনটা দেওয়া আছে, এটা হচ্ছে একটা স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার, যেটা কি করছে ইন অর্গানাইজেশনাল সেটিং ইন্টারফেস বিটুইন হিউম্যান বিহেভিয়ার এবং দ্য অর্গানাইজেশন। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বরে ছিল অর্গানাইজেশন ইটসেলফ। এই বিহেভিয়ারের স্টাডিটাই ছিল আমাদের অর্গানাইজেশন বিহেভিয়ার। তো আমরাও তাই করছি, আমরা ওইটাই স্টাডি করছি। তাহলে তার কিছু গুরুত্ব দেখেন। ফার্স্টে বলছে যে এনহ্যান্সিং এমপ্লয়ি প্রোডাক্টিভিটি।
এমপ্লয়ীদের প্রোডাক্টিভিটি, যে যে কাজে হোক, ফ্যাক্টরি হোক আর অফিস জব হোক, সবারই তো কিছু কাজ থাকে, তাই না? তার মানে যার যার কাজটাকে আমরা প্রোডাক্টিভিটি হিসাবে বলছি। তাহলে দেখেন, ওবি হেল্পস ম্যানেজার্স আন্ডারস্ট্যান্ড হোয়াট মোটিভেটস এমপ্লয়িজ। মানে অর্গানাইজেশন বিহেভিয়ারটা হচ্ছে ওই যে স্টাডি, সেই স্টাডিটা কি করে ম্যানেজারদেরকে হেল্প করে কি বিষয়ে, যে এমপ্লয়ীদেরকে কিভাবে মোটিভেট করা যায়, এমপ্লয়ীদের নেচার অনুযায়ী কিভাবে তাদেরকে মোটিভেট করা যায় সেই বিষয়ে হেল্প করে। হাউ টু স্ট্রাকচার ওয়ার্ক, কাজকে কিভাবে স্ট্রাকচার করা যায়, and how to use incentive effectively to increase performance। ইনসেনটিভ কিভাবে ইফেক্টিভলি দেওয়া যায়, মানে আমি সবাইকে ইনসেনটিভ দেবো না, তাহলে কারণ ইনসেনটিভ থাকলো না। ইনসেনটিভ দেওয়া হয় সিলেক্টেড কিছু পার্সনকে, যাদের পারফরমেন্স ভালো, তাই না? সেই পারফরমেন্স যার ভালো, সেটাকে আমরা কোন কি পয়েন্টের এগেইনস্টে করছি সেটা আবার প্রপার হতে হবে। এখন আপনি যে কি ভ্যালুসগুলিকে নিয়ে আপনি তাদেরকে ইনসেনটিভ দিবেন, সেই কি ভ্যালুগুলো যদি সবার মনোভূত না হয়, অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তাহলে এখানেও কিন্তু স্যাটিসফ্যাকশন আসবে না। দ্যাট মিনস এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন আসবে না। তার মানে আমরা বলছি যে এনহ্যান্সিং এমপ্লয়ি প্রোডাক্টিভিটি। 2 নম্বরে আছে ইমপ্রুভিং জব স্যাটিসফ্যাকশন। By understanding employee needs and factors that contribute to job satisfaction, organizations can create environment that more engaging and fulfilling the employees. আমাদের কর্ম পরিবেশটাকেও যথাযথ এবং সুন্দর করতে হবে, যাতে এমপ্লয়ি যারা আছে তাদের জব স্যাটিসফ্যাকশনটাও ইনক্রিজ করে। মানে আমি ওই প্রতিষ্ঠানে কাজ করে আমি স্যাটিসফাইড, সেই বিষয়টা, মানে আমার প্রতিষ্ঠানে কাজ করে আমি স্যাটিসফাইড, সেই বিষয়টা যেন আমার মধ্যে থাকে। তারপর হচ্ছে বিল্ডিং ইফেক্টিভ লিডারশিপ, যেটা প্রোভাইড করছে অর্গানাইজেশন বিহেভিয়ার প্রোভাইড করছে ইনসাইট ইনটু ডিফারেন্ট লিডারশিপ স্টাইল। না মানে শুরুতে আমি কিন্তু বলেছি যে অর্গানাইজেশন বিহেভিয়ার হচ্ছে একটা স্টাডি, যে কিভাবে আমার অর্গানাইজেশন চলবে, কিভাবে অর্গানাইজেশনের সাথে রিলেটেড পিপলসদের সাথে বিহেভিয়ার করা হবে, এবং পিপলরা কিভাবে অর্গানাইজেশনের সাথে বিহেভ করবে, এই সব কিছু। তাহলে এই স্টাডির ইন ডেপথে যদি যান আপনারা, তাহলে প্রত্যেকটা, যেমন আপনারা প্রিন্সিপাল অফ মার্কেটিং যদি বা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট যদি পড়েন, ওখানে দেখবেন যে কিছু রুলস আছে। যেমন আপনারা ম্যাথমেটিক্স করেন, ম্যাথমেটিক্সের একটা প্রবলেম যদি সূত্র না বসায় করতে যান, তাহলে দেখা যাচ্ছে যে অনেকখানি দীর্ঘ পথ হয়ে করা লাগছে। রাদার দেন আপনি যদি কিছু সূত্রে ফেলেন, তাহলে সেই প্রবলেমটাই কিন্তু অনেক শর্ট হয়ে যায়। তো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যেমন সূত্র আছে, এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই কিছু রুলস অ্যাপ্লাই করা যায়। সেই রুলসগুলিকে আমরা যদি ইমপ্লিমেন্ট করি, দ্যাট মিনস সেই রুলসগুলিকে যদি আমরা ফলো করে চলি আমার নেচার অনুযায়ী, আমার পিপুলের নেচার অনুযায়ী। এখন আপনারা যেই নেচারের স্টুডেন্ট, আপনাদের সাথে যদি সেইভাবে না পড়াই, তাহলে আপনারাও ইন্টারেস্ট পাবেন না। কারণ আপনাদেরকে যদি মানে অনেক বেশি লোড একবারে দিয়ে দেওয়া হয়, আপনারা নিতে চাইবেন না। কিন্তু এই আপনারাই যদি দেখা যাচ্ছে যে মানে টপ র্যাঙ্কিং কোন ইউনিভার্সিটিতে পড়তেন, তাহলে আপনাদের ওখানে টাস্ক অনেক বেশি ধরায় দিত, অনেক বেশি প্রেশার থাকতো, তখন আপনাকে সেগুলি করতেই হতো, আপনিই করতেন বাধ্য হয়ে, তাই না? তাহলে আমরা আমাদের নেচার অনুযায়ী আমাদের সাথে যারা আছে তাদের সাথে সেই ট্রিটটাই করে থাকি। আচ্ছা, দেখেন যে তারপরে হচ্ছে ম্যানেজিং চেঞ্জ। Organization constantly evolves and OB equips managers with tools and strategies to manage organizational change and reduce employee resistance. তারপর হচ্ছে রিডিউসিং ওয়ার্কপ্লেস কনফ্লিক্ট। ওয়ার্কপ্লেসের কনফ্লিক্টটাকে রিডিউস করার জন্য আমরা বলছি OB helps in understanding the source of conflict and provides conflict resolution technique, fostering a more harmonious workplace. Encouraging, আপনাদের যখন এই টাইপের ইম্পর্টেন্স আসবে, এখানে বেশ দেখছি 6-7টা ইম্পর্টেন্স দেওয়া আছে। আপনারা সবগুলি মনে না থাক, আপনি ডিপেন্ডস অন মার্কস সেই অনুযায়ী লিখলেই হবে আর কি। তো নেক্সট পয়েন্টে ছিল এনকারেজিং ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। A good understanding of organization behavior helps organization foster a culture which encourages creativity, innovation, adaptability among employees.
আগের দিনে ধরেন যে আমরা এখন শিল্প বিপ্লবের কোন যুগে আছি? 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমরা আছি। তো আগের এই যে পেছন থেকে ভাই বেশি সময় লাগবে না, ক্লাস শেষ হয়ে যাবে, আপনি এইগুলি মিস করেন না, ঠিক আছে? যদিও এইগুলি আপনার কাছে অনেক মনে হতে পারে মিনিংলেস, তারপরেও পরীক্ষায় লেখা লাগবে, সেই হিসাবে শোনেন। আগে 3টে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মেইন পয়েন্ট ছিল কি জানেন? না জানলে গুগল করে দেখেন মেইন পয়েন্ট, মানে কোন পয়েন্টের উপরে। এই যে 4টা কি, চতুর্থ শিল্প বিপ্লবটা কি? ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি। শুধু টেকনোলজি না, ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি। 3টা কি ছিল, 2টা কি ছিল, আর 1sta কি ছিল? 1sta ছিল কয়লা। কয়লা থেকে তাপ বিদ্যুৎ উৎপন্ন করা, কয়লাকে জ্বালায় তাপ উৎপন্ন করে সেটাকে যে শক্তিতে পরিণত করা যায়, এটা ছিল প্রথম শিল্প বিপ্লব। দ্বিতীয়টা ছিল হচ্ছে মনে হয় গ্যাসের ব্যবহার, তো সার্চ করে ভালো করে দেখেন। আর তৃতীয়টা ছিল হচ্ছে, এগুলো আমাদের টপিক না, তো আমি মনে করে বলার চেষ্টা করছি। আচ্ছা যাই হোক, তো যেটা বলতে চাচ্ছিলাম যে আগের দিনে শ্রমিকদেরকে কি কষ্ট করে, মনে করেন যে বিভিন্ন কারখানায় এখনকার মতো তো অটোমেশন ছিল না, মাথার উপর ফ্যানও চলতো না, ইন্ডাস্ট্রিগুলির মেশিনগুলি অটোমেটিক ছিল না, কত কষ্ট করে তাদেরকে কাজ করা লাগতো। এবং তাদের যে সুপারভাইজার ছিল তাদের হাতে ওই যে চাবুক দেখছেন না, চাবুক থাকতো, চাবুকদের পিটায় পিটায় ওদেরকে কাজ করাতো। চাবুক মানে খুব রুড ছিল। আমরা ভবিষ্যতে এইগুলির উপর 2-একটা স্টিল ইমেজ হোক অথবা 1-2 মিনিটের শর্ট ভিডিও হোক আপনাদেরকে দেখাবো, কারণ এই শিল্প বিপ্লবের যে এটা আছে 1st, 2nd, 3rd, 4th, এইগুলি আমাদের একটা টপিক আছে আর কি। দ্যাটস ওয়াই ওইটা আমরা দেখবো। পেয়েছেন কেউ? খুঁজছেন 3rd শিল্প বিপ্লবটা কি ছিল? ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, হ্যাঁ লিখে সার্চ দেন, দেখেন আসবে। আচ্ছা, তারপরে আমাদের এখানের ইম্পর্টেন্সের মধ্যে লাস্টটা ছিল বেটার টিম ওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন। ওবি emphasizes the importance of effective communication and collaboration, making it easier for teams to work together effectively and resolve conflicts constructively. আচ্ছা যাই হোক, আমরা মেন পয়েন্টগুলি মনে রাখলেই হচ্ছে যে এইটুকু বোল্ড করা অংশ আছে, এই বোল্ড করা গুলি খেয়াল রাখেন যে আমরা 5-6টা ইম্পর্টেন্স পয়েন্ট দেখলাম। আপনাদের এখানে বিষয়গুলি তো নিজের কনসেপ্ট থেকেও লিখতে পারবেন। আপনারা যখন এই বেশ কয়েকটা ক্লাস করবেন, একই রকম ডিসকাশন অনেকদিন ধরে শুনবেন, আপনাদের ওই কনসেপ্টটা মাথার মধ্যে চলে আসবে। সো আপনাদের মনে রাখতে হবে কি? মনে রাখতে হবে জাস্ট ওই বোল্ড করা পয়েন্টগুলিকে। বোল্ড করা পয়েন্টগুলিকে যদি খেয়াল রাখতে পারেন তাহলে আশা করা যায় যে ওইটার উপর বেস করে আপনি 1-2টা লাইন করে লিখতে পারবেন। ঠিক আছে? আমরা তো এখানে সাহিত্যের মতো লম্বা করে লেখার দরকার নেই, কিন্তু কিছু ডিসকাশন তো আসবেই। জি বলেন, পাইছেন সার্চ করে? বলেন। ফার্স্ট ওয়ান will be coal, then gas, then will be electronics and nuclear, and the last one is internet and renewable energy. 200 আমার ওই 3 নম্বরটা ওইটাই মনে হচ্ছিল। 3 নম্বরটা হচ্ছে নিউক্লিয়ার না, আর কি যেন বললেন? ইলেকট্রনিক্সটাই হচ্ছে মেন। নিউক্লিয়ারে তো নিউক্লিয়ার আসছে, বাট নিউক্লিয়ারকে তো ব্যাপকভাবে আমরা সব জায়গায় ইউজ করি না। তাহলে খুব সহজভাবে মনে রাখার জন্য প্রথমে হচ্ছে কয়লা, দ্বিতীয় হচ্ছে গ্যাস, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, 3rd হচ্ছে ইলেকট্রনিক্স, আর 4th হচ্ছে ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি। 5 নম্বরটা কি যেটা আসছে আপকামিং? 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা এখন আসেনি, 5G। এত লেট কেন? কাজ থাকেই। আচ্ছা, এই অ্যাটেন্ডেন্স লিখতে থাকেন। আপনাদের তো ইয়ে হয়নি, ইয়ারলি হয়নি, তো পেজ থাকলে একটা পেজ দেন, একজন পেজ দেন।
আচ্ছা আর অল্প একটু আছে, আর একটা পেজ আছে, আমরা মোটামুটি 2 পেজ দেখে ফেলেছি। লাস্ট পয়েন্ট এটা 4 নম্বর পয়েন্ট হচ্ছে রিলেশনশিপ বিটুইন অর্গানাইজেশন বিহেভিয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি। এই বিষয়গুলির মধ্যে রিলেশন কি সেই বিষয়টা আমাদের আলোচনা করা হয়েছে। দেখেন যে ওবি ইজ এ মাল্টিডিসিপ্লিনারি ফিল্ড। নয়েজ হচ্ছে এই যে আমি তো নামও ভুলে গেছি সবার, ওই যে তোমাদের পিছনে, হ্যাঁ ওই দুইজন পিছনে তাকাও, তোমাদের পিছনে, হ্যাঁ তোমার পিছনে, হ্যাঁ তোমরা কথা বলতেছো সব ক্লাসে কথা বলে। জীবন চুপ থাকবা, এই তো বললাম যে চুপ থাকবা। আচ্ছা তোমাদেরকে কিন্তু পরের দিন এইগুলো আলোচনা, পরের ক্লাসের হচ্ছে এই ক্লাস নোটটা আমি আপাতত হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। 10 আর 11 ব্যাচ হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের কাজ হইতেছে এইটাকে স্টাডি করে আসবেন। নেক্সট দিন এইটার উপরে আপনাদের ডিসকাশন হবে, আপনারা বলবেন আমি শুনবো, ঠিক আছে? আচ্ছা তাহলে রিলেশনশিপ বিটুইন, দেখেন যে সবই যে ঠিক বলতে হবে এরকমও না, ঠিক ভুল মিলে বললেও হবে, কিন্তু কি বলতেছেন সেটা বলতে হবে। আপনারা এই যে প্রেজেন্টেশন করতে ভয় পান, অনেকে ভিডিও প্রেজেন্টেশন দেনই না। 10 মার্ক বোনাস ডিক্লেয়ার করা হয়েছে, 10 মার্ক মানে বুঝেন 2টা গ্রেড আপ হয়ে যায়, 2টা গ্রেড আপ হয়ে যায়। তাহলে এই সহজ কাজটাও আপনারা অনেকেই করেন না, বলে 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 করানো যায় না। এটা আপনাদের সময় নাই, এই না সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনাদের মধ্যে কনফিডেন্স নাই। আপনাকে টপিকও দেওয়া হয় সহজ একটা টপিকের উপরে 3-4 মিনিট কথা বলা, এটা কোনো ব্যাপার না। জি না, কেন অ্যাড করে না, অবশ্যই অ্যাড করে না। আপনি তাহলে যে আপনার মনে হয় যে এই সার্চ করেনি, আপনি সার্চে বলবেন স্যার আমি এটা বন্ধ করুন। আচ্ছা তাহলে আমরা যে লাস্ট টপিক ছিল আমাদের রিলেশনশিপ বিটুইন অর্গানাইজেশন বিহেভিয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি। তাহলে এটার মধ্যে অর্গানাইজেশন বিহেভিয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট এইটা একটা হচ্ছে পার্ট, আর অর্গানাইজেশন বিহেভিয়ার অ্যান্ড সাইকোলজি এটা হচ্ছে আরেকটা পার্ট। তাহলে ফার্স্টে ম্যানেজমেন্টের সাথে কি দেখেন যে ম্যানেজমেন্ট এসি বন্ধ করে দিছো, গরম হয়ে যাচ্ছে তো দুইটাই বন্ধ করে দিয়ে দাও।
আচ্ছা হোক, 5-7 মিনিট ঠান্ডা হও, তারপরে ওই ছেলেটাকে ডাক দাও, ওই যে তান্ত্রিককে ডাক দাও। সুইং হয় না, একটা সুইং হয় না, দেখে রিপোর্ট দাও। হয় না স্যার, এটা সুইং আপনি এসে হাঁচি উঠে দেবেন। হাঁচি উঠে বডিও এই পাশে খুলে গেছে, নতুন বডিও খুলে গেছে। স্যার শেষ তো। একটু সুইং করে দাও না, এটা হচ্ছে তো, দাও দাও, সুইং করে দাও, পিছনটা চালায় দাও, একদম বন্ধ, গরম হয়ে গেছে। আচ্ছা দেখেন যে অর্গানাইজেশন বিহেভিয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট, এই দুইটা রিলেশন কি সেটা আমরা দেখি যে আপনাদের মনে রাখার সুবিধার্থে জাস্ট পয়েন্ট পয়েন্ট আকারে দেওয়া হয়েছে, যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। একদম ডিটেল ডিসকাস না করে পয়েন্ট দেওয়াতে আমাদের কি এই আবার কথা হচ্ছে, কে কথা বলে, এই পেছনে তো এই তোমার পাশে কি জানা হচ্ছে, কি নাম হচ্ছে ভুলে গেলাম, ফখরুল কি জানো ভাই, তোমার নাম ভুলে গেছি। শয়ন, হ্যাঁ, কেন কথা বলতেছ? আচ্ছা, ম্যানেজমেন্ট ইনভলভস প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং and controlling the organizational resources to achieve goal, and OB support these functions by providing insight into human behavior within the organization. Second point হচ্ছে OB gives managers the tools to understand what drives employee motivation, how to structure team, and how to communicate effectively with employees. কি